গল্পকরণে আজকে শুরু করতে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প কুইন অব দ্য ডন। গল্পটি রূপান্তর করেছে সাইম সুলাইমান এবং গল্পটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। আজকে প্রথম পর্ব। ভীষণ যুদ্ধ হয়েছে মিশরে, দুভাগে ভাগ হয়ে গেছে দেশটা। উত্তর মেমফিস এবং টেনিসে এবং অনেক শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে বয়ে চলা নীল নদের উর্বর বদ্বীপের অঞ্চলে একসময় জোর করে ক্ষমতা দখল করেছিল দুর্দশ মেষপালকরা, যারা জাতিগতভাবে আটি নামে পরিচিত। এদের বাপদাদারা কয়েক প্রজন্ম আগে বন্যার মতো অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হয়েছিল মিশরে, ধ্বংস করে দিয়েছিল অনেক মন্দির আর দেবদেবীর মূর্তি, হস্তগত করেছিল ওখানকার সম্পদ। দক্ষিণে মানে থেবেসে শাসনকাজ চালিয়ে যাচ্ছিল প্রাচীন ফারাওদের বংশধররা, তবে ওদের অবস্থা খুব একটা সুবিধের ছিল না কখনোই, কারণ উত্তরের সবগুলো শহর দখল করে রাখা আটিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল ওরা নিরন্তর, কিন্তু সফল হতে পারছিল না। ওদের এই ব্যর্থতার কারণ ওরা সামরিক দিক দিয়ে দুর্বল। আটিদের বিরুদ্ধে লড়াইয়ে ওরা যাতে শক্তিশালী হতে পারে সেজন্য বেবেলের রাজা ডিটানাহ তার মেয়ে রিমাকে বিয়ে দিয়েছিলেন ফারাও খেপেররার সঙ্গে। খেপেররা আর রানী রিমার একমাত্র সন্তান রাজকুমারী নেফরা। একমাত্র কারণ, মেয়েটা জন্ম নেওয়ার পর দিনেই খেপেররাকে যেতে হয় নীল নদের তীরে। তার পক্ষে যত সৈন্য জোগাড় করা সম্ভব ছিল সবাইকে সহ। টেনিস আর মেমফিস থেকে কোচকাওয়াজ করতে করতে সেখানে হাজির হয়েছিল আটিরা, ঘাঁটি গেড়েছিল। শুরু হয় তুমুল যুদ্ধ, মারা পড়েন খেপেররা, পরাজিত হয় তাঁর সেনাবাহিনী। তবে তার আগে শত্রুপক্ষের অনেক সৈন্যকে হত্যা করেন তারা। ফলে যুদ্ধ জয়লাভ করলেও আরও অগ্রসর হয়ে থেবেস দখল করার চিন্তা বাদ দিতে হয় আটিদের সেনাপতিকে। তার যেসব সৈন্য বেঁচে ছিল তাদেরকে নিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যান তিনি। এই বিজয়ের ফলে আটিদের রাজা আপেপি কাগজ কলমে মিশরের ফারাও হয়ে যান। নিহত খেপেররা রেখে যান দুগ্ধপুষ্য নেফরাকে, রেখে যান নামি দামি কয়েকজন থেবান লর্ডকে। যান বাঁচাতে এবং পদমর্যাদা ধরে রাখতে ওই লর্ডদের প্রায় সবাই তড়িঘড়ি করে উপস্থিত হন আপেপির কাছে, তাঁর বশ্যতা স্বীকার করে নেন। দক্ষিণ মিশরের আদিবাসীদের মতো আটিরাও যুদ্ধ করতে করতে ক্লান্ত এবং ক্ষতিগ্রস্ত। নতুন লড়াই শুরু করার ইচ্ছে নেই ওদের। তাই খেপেররার অনুসারীরা পরাজিত হবার পরও তাদের উপর নিপীড়ন চালানো হলো না, এমনকি মাত্রা অতিরিক্ত করের বোঝাও চাপিয়ে দেয়া হলো না। শুধু তাই নয়, তাদেরকে তাদের ধর্মকর্ম চালিয়ে যেতে দেয়া হলো। আটিরাও মনোযোগ দিল ধর্মচর্চায়। নতুন নামকরণ করা হলো তাদের প্রধান দেবতার, সেট। মিশরে হানা দেবার সময় আপিপির পূর্বপুরুষরা যেসব মন্দির ধ্বংস করেছিলেন সেগুলোর পুনর্নির্মাণ করলেন তিনি। ফলে নতুনভাবে তৈরি হলো রা, আমেন, টাই, আইসিস আর হাতুরের মন্দির। কিন্তু সেসব জায়গায় চলতে লাগলো সেটের উপাসনা, চলতে লাগলো ওই দেবতার নামে বিসর্জন। তবে পরাজিত থেবানদের কাছে একটা কিছু ঠিকই চাইলেন আপেপি, রানী রিমা আর তার শিশুকন্যা নেফরাকে। আবদারটা শোনা মাত্র বলা বাহুল্য নেফরাকে নিয়ে লোকচক্ষের অন্তরালে চলে গেলেন রিমা। সেই কাহিনী বলা হবে পরে। নেফরার জন্মের সময় যে অদ্ভুত ঘটনা ঘটেছিল সেটা আগে বলা যাক। জন্মের সময় নেফরা ছিল খুবই সুন্দরী, ধূসর চোখ, ধবধবে গায়ের রং, কালো চুল। যথাযথভাবে পালন করা হলো ওর জন্ম পরবর্তী অনুষ্ঠান। তারপর ওকে শুইয়ে দেওয়া হলো ওর মার পাশে। মেয়ের দিকে তাকালেন রিমা। ওকে জন্ম দিতে গিয়ে যার পর্ণায় কষ্ট সহ্য করতে হয়েছে তাকে, তাই আশেপাশে যারা আছেন তাদেরকে চলে যেতে বললেন দুর্বল গলায়। এমন কিছু একটা আছে তার কণ্ঠে যে উপস্থিত চিকিৎসক আর মহিলারা ভাবলেও রানীর আদেশ পালন করাই ভালো। পর্দা দিয়ে আলাদা করা হয়েছে আতুর ঘর, সেগুলোর আড়ালে চলে গেলেন তারা। চুপ করে আছেন সবাই। রাত নেমেছে। আতুর ঘরের ভেতরটা অন্ধকার, আলো জ্বালানো হয়নি, কারণ তা সহ্য করতে পারছেন না রিমা। পর্দার আড়ালে আছেন ক্যাম্মা নামের এক মহিলা পুরোহিত এবং ফারাও খেপেররার ধাইমা। নেফরাকেও লালন পালন করার কথা আছে তার। অদ্ভুত এই আভায় আলোকিত হয়ে উঠতে দেখলেন তিনি আতুর ঘরটা। ঘাবড়ে গেলেন, উঁকি দিয়ে তাকালেন পর্দার ফাঁক দিয়ে। হে কি, রিমা সম্ভবত ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার পাশে কোত্থেকে যেন হাজির হয়েছেন রাজকীয় এবং দ্যুতিময় চেহারার দুই মহিলা। তাদের শরীর থেকে, পরনের আলখাল্লা থেকে যেন আলো বের হচ্ছে। তারার মতো ঝিকমিক করছে তাদের চোখ। দেখে মনে হচ্ছে তারাও রানী,
কারণ দুজনের মাথায় মুকুট আছে, দুজনেই এমন সব রত্নপাথর পরে আছে যা শুধু রানীদের পক্ষেই পরা সম্ভব। তাদের একজনের হাতে সোনা দিয়ে বানানো একটা ক্রুশ। মহিলা পুরোহিতরা যখন সারি করে এগিয়ে যায় দেবতাদের মূর্তির দিকে, তখন সুর বাজানোর জন্য সিস্ট্রাম ব্যবহার করে সেরকম একটা বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে অন্যজনের হাতে। সেটা সোনার তালে ঝুলছে রত্নপাথর। ক্যাম্মার সঙ্গে যারা আছে তারা ঘুমিয়ে আছে আগেই। তিনি জেগেছিলেন। তার বিশ্বাস হচ্ছে না যা দেখছেন তা বাস্তব। তার মনে হচ্ছে স্বপ্ন দেখছেন। চমৎকার ওই জুটি যেন বাক হারা করে দিয়েছে তাকে। হাঁটু কাঁপছে তার। তারপরও কে জানে কেন সঙ্গীতে ডেকে তুলতে পারলেন না তিনি। যার হাতে ক্রুশ আছে তিনি ঝুঁকলেন। রিমার এক কানে ফিসফিস করে কি যেন বললেন। তারপর ঝুঁকলেন যার হাতে সিস্ট্রাম আছে তিনি। ফিসফিস করছেন রিমার আরেক কানে। ততক্ষণে প্রথমজন খুব সাবধানে এবং পরম মমতায় নেফরাকে তুলে নিয়েছেন ওর মার পাশ থেকে। মেয়েটাকে চুমু খেলেন তিনি। ক্রুশটা আলতো করে ছোঁয়ালেন ওর ঠোঁটে। তারপর ওকে বাড়িয়ে ধরলেন অন্য দেবীর দিকে। তিনিও চুমু খেলেন ওকে। সিস্ট্রামটা বাজালেন ওর মাথার উপর। আবেশ তৈরি করা অদ্ভুত টুংটাং আওয়াজে ভরে গেল আতুর ঘর। এতক্ষণ যিনি ধরেছিলেন নেফরাকে, তিনি ওকে আবার শুইয়ে দিলেন ওর মার পাশে। পর মুহূর্তেই ভোজবাজির মতো উধাও হয়ে গেলেন তারা। আতুর ঘরের ভেতরটা এখন অন্ধকার। সাংঘাতিক ঘাবড়ে গেছেন ক্যাম্মা। জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। পরদিন সকালের আগে সংজ্ঞা ফিরল না তাঁর। যা দেখেছেন তা একসঙ্গে পবিত্র, কিন্তু ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। কাউকে বলবেন কিনা, বললে কেউ বিশ্বাস করবে কিনা, এইসব নিয়ে শঙ্কা জেগেছে মনে। তাই চুপ করে থাকাটাই ভালো মনে করা হলো তার কাছে। কিন্তু সেটা যে জানাজানি হলো না তা কিন্তু না। ঘটনা যেদিন ঘটল তার পরদিন সকালে ফারাও খ্যাপেররাকে ডেকে পাঠালেন রিমা। বললেন, গতকাল রাতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। ওটা স্বপ্ন নাকি সত্যি ঘটনা বুঝতে পারছি না। প্রসব ব্যথায় খুব কাহিল লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়ি। চমৎকার পোশাক পরা দ্যুতিময় দুই মহিলা কোত্থেকে যেন এসে দাঁড়ান আমার পাশে। তাদের সঙ্গে থাকা জিনিস দেখে তাদেরকে প্রাচীন মিশরে দেবী বলে মনে হয়েছে আমার। একজনের হাতে ছিল একটা ক্রুশ। তিনি আমাকে বললেন, বেবিলনের মেয়ে, বিবাহসূত্রে মিশরের রানী আর মিশরের উত্তরাধিকারীর মা, আমাদের কথা শোনো। আমি আইসিস আর আমার সঙ্গে আছেন হাতুর। আমরা দুজনেই প্রাচীন মিশরের দেবী। আমাদেরকে চেনো তুমি? কারণ বেশ কিছুদিন হলো এ দেশে আছো। আমাদের মন্দিরে পূজা করেছ, আমাদের বেদিতে বলি দিয়েছ। আমরা জানি তুমি আসলে অন্য দেবদেবী মানো। তারপরও তোমার ভয় পাবার কিছু নেই। আমরা তোমার বাচ্চাকে আশীর্বাদ করার জন্য এসেছি। রানী, অনেক দুঃখ দুর্দশা লেখা আছে তোমার কপালে। অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে নিতে হবে তোমাকে। একাকী দিন কাটাতে হবে। আমরা আমাদের সব শক্তি দিয়ে রক্ষা করতে পারবো না তোমাকে, কারণ যা বললাম তা নিয়তি নির্ধারিত, অবশ্যই ঘটবে। মিশর দখল করে রাখবে আটিরা। সাধারণ মানুষের দৃষ্টিতে তা লম্বা সময় মনে হতে হবে, কিন্তু অনন্তকালের তুলনায় তা কিছু সময় মাত্র। তারপর একদিন ওদের কবল থেকে মুক্ত পাবে মিশরীয়রা। প্রত্যেক পাপীকে পাপের শাস্তি পেতে হয়। নিয়মটা ব্যতিক্রম হবে না মিশরের ক্ষেত্রেও, কারণ এই দেশ তার নিজের সঙ্গে, নিজের বিশ্বাসের সঙ্গে এবং অতীতের শিক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই কিছু সময়ের দুর্গতির পর গ্রীষ্মের মেঘ যেভাবে সরে যায়, সেভাবে কেটে যাবে দেশটার সব দুর্ভোগ। আবার ঝিকমিক করে উঠবে তার গৌরবের উজ্জ্বল তারা। জবাবে আমি বললাম, দেবী, আপনার কথা আসলে বুঝতে পারছি না আমি। মিশরের ব্যাপারে কিছু করার নেই আমার। আমি এ দেশের ফারাওদের বউ ছাড়া আর কিছু না। ছিলাম আরেক দেশের রাজকুমারী। ভাগ্যচক্রে চলে এসেছে এখানে। নিয়তি মিশরের ভাগ্যে ভালো মন্দ যাই লিখে থাকুক না কেন, তা খণ্ডানোর কোনো ক্ষমতা নেই আমার। আমি শুধু জানি আমার স্বামীকে ভালোবাসি আমি। ভালোবাসি যে বাচ্চা জন্ম নিয়েছে তাকে। আমার কথা শুনে আবার কি যেন ভাবলেন। বললেন, ওই দেবী? ঠিক বুঝলাম না। ঝুঁকে পড়লেন তিনি। আমার মনে হলো আমার মেয়েটাকে কোলে নিয়ে চুমু খেলেন। তখন শুনলাম তিনি বলছেন আমার মেয়েটাকেই। তোমার উপর আইসিসের আশীর্বাদ, আইসিসের শক্তি এখন থেকে তোমারই শক্তি, আইসিসের জ্ঞান এখন থেকে তোমার দিকদর্শী তারা। ভয় পেও না, দুর্বল চিত্ত হয়েও না। মনে রেখো, তোমার পাশে সবসময় আছে আইসিস। বিপদ যত বড়ই হোক না কেন, তা কখনো কোনো ক্ষতি করতে পারবে না তোমার। দিন যত বড়ই হোক না কেন, তা শেষ পর্যন্ত তোমার জন্য শান্তিরই হবে। জীবনের শেষ পর্যায়ে তুমি দেখবে তোমার নাতিপুতিরা তোমার পায়ের কাছে বসে খেলছে।
যে দেশ ভাগ হয়ে যাবে অচিরেই, একদিন সেটাকে জোড়া লাগাবে তুমি, আর সে কারণে তোমার নাম হবে দেশজোড়া দাত্রী। এটাই তোমার জন্য আইসিসের পক্ষ থেকে উপহার। আমাদের মেয়েটাকে আরও কিছুক্ষণ আদর করলেন তিনি, তারপর ওকে বাড়িয়ে ধরলেন তার পাশে দাঁড়ানো তার বোনের দিকে। তিনিও প্রথম ওর কপালে চুমু খেয়ে বললেন, আমি হাতুর, প্রেম এবং সৌন্দর্যের দেবী। আমার যা দেয়ার আছে তার সবই দিচ্ছি তোমাকে, মিশরের রাজকুমারী। সেই সঙ্গে তোমার নাম দিচ্ছি ভালোবাসার ফুল। বড় হলে চোখ ধাঁধানো সুন্দরী হবে তুমি। ভালোবাসা দিয়ে মন জয় করবে লক্ষ লক্ষ লোকের। ডানে বায়ে দেখার দরকার নেই তোমার। এগিয়ে চলবে সব জটিলতা আর নোংরা রাজনীতি। অনুসরণ করবে হাতুরের তারা, এবং তোমার মন যা ভালো বলবে তাই করবে। তাহলেই সুখী হতে পারবে পৃথিবীতে। স্বপ্নের মধ্যে এইসব বলতে শুনলাম ওই দুই দেবীকে। তারপর হঠাৎ করে গায়েব হয়ে গেলেন তারা। এতক্ষণ মনোযোগ দিয়ে রিমার কথা শুনছিলেন খ্যাপেররা এবার মুচকি হাসলেন। সুন্দর একটা স্বপ্ন, তবে যা দেখেছ তা সত্যি হলে আসলে দুর্ভোগ আছে আমাদের কপালে। আমাদের মেয়েকে মিশরের জোড়াদাত্রী বলেছে দেবী আইসিস, আর দেবী হাতুর বলেছে ভালোবাসার ফুল। সে যদি সত্যিই তাই হয়, ভালোই হয় ওর জন্য। হ্যাঁ লর্ড, মেয়েটার জন্য ভালোই হয়, তবে বাকিদের কথা ভেবে খারাপ লাগছে আমার। কি করার আছে আমাদের বলো? এক মৌসুমের ফসল লাগাতে হলে ক্ষেত থেকে আগের মৌসুমের ফসল কেটে ফেলতে হয়। এইটাই নিয়তির নিয়ম। তুমি কাঁদছ নাকি? প্রসব বেদনায় কাহিল হয়ে ঘোরের মধ্যে কি দেখছো না দেখেছ তা নিয়ে কান্নাকাটি করো না। যাওয়ার সময় হয়েছে আমার, বিদায় দাও। নীল নদের তীরের উদ্দেশ্যে রওনা হবে আমার সেনাবাহিনী। আটিরা ঘাঁটি গেড়েছে ওখানে। কিন্তু তৎক্ষণাৎ রওনা হলেন না তিনি যুদ্ধক্ষেত্রের দিকে, বরং দেখা করলেন এমন কয়েকজন পুরোহিতের সঙ্গে যারা দেবী আইসিস এবং হাতুরের পূজা করেন। রানী রিমার স্বপ্নের ব্যাপারটা বিস্তারিত জানালেন তাদেরকে। সব শুনে থতমত খেয়ে গেলেন ওই পুরোহিতেরা। বুঝতে পারছেন না খ্যাপেররার কথা বিশ্বাস করবেন কিনা। আতুর ঘরের দায়িত্বে কারা ছিল খোঁজ করতে শুরু করলেন তারা। তাদের মধ্যে কেউ কিছু দেখেছে কিনা জানতে হবে। কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছিলেন লেডি ক্যাম্মা, কিন্তু এবার মুখ খুলতে হল নাকে। বুড়ি দাহিমার কথা শুনে ওই পুরোহিতেরা একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত হলেন, কারণ এমন কিছু ঘটেছে যা কখনো ঘটেনি মিশরে। স্বপ্নের ঘটনা বিস্তারিতভাবে আলাদা 3টা পার্চমেন্ট লিখলেন। সেগুলো সিলমোহর দিলেন রানী রিমা আর লেডি ক্যাম্মা। সাক্ষী হিসেবে সিলমোহর দিলেন পুরোহিতেরাও। রাজকুমারী নেফরার কথা ভেবে একটা পার্চমেন্ট দেয়া হলো রানী রিমার কাছে। বাকি দুটো রাখা হলো দেবী হাতুর আর আইসিসের মন্দিরের মহা হেফাজতখানায়। স্বপ্নের ব্যাপারটা নিয়ে চাপা একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরোহিত আর জাদুকরদের মধ্যে। তারা বলাবলি করতে লাগলেন, কিসের দুর্ভোগ পোহাতে হবে আমাদের সবাইকে? কি ক্ষতি স্বীকার করে নিতে হবে রানী রিমাকে? কেন একা হয়ে যাবেন তিনি? যেখানে সুখ এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেখানে তার ক্ষতি হবে কেন? তবে আতঙ্কের ব্যাপারটা গোপনই থাকল। যা জানাজানি হলো তা হচ্ছে, অলৌকিকভাবে উপস্থিত হয়ে মিশরের সদ্যজাত রাজকুমারীকে আশীর্বাদ করে গেছেন দেবী আইসিস আর হাতুর। যে ভয় কাজ করছিল পুরোহিত আর জাদুকরদের মনে, 2 মাস অতিক্রান্ত হবার আগেই সত্যি হলো সেটা। ততদিনে খবর এসেছে থেবেসে। নীল নদের তীরে নিজের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সময় বীরের মতো লড়াই করতে করতে মারা পড়েছেন ফারাও খ্যাপেররা। তবে ধ্বংস হয়ে যায়নি তাদের সেনাবাহিনী। কিন্তু এত সৈন্য আর ক্যাপ্টেন মারা পড়েছে যে নতুন করে যুদ্ধ করা সম্ভব না। যারা বেঁচে আছে তারা ফিরে এসেছে থেবেসে। খবরটা শুনলেন রানী রিমা, কিন্তু শোকে ভেঙে পড়লেন না। বললেন, এরকম কিছু যে ঘটবে তা আগে আমাকে জানিয়েছেন মিশরের 2 প্রধান দেবী। কোনো সন্দেহ নেই, উপযুক্ত সময়ে সত্যি হবে তাদের বাকি কথাগুলো। বেবিলিয়ান রীতি অনুসারে একজন বিধবা হিসেবে নিজেকে ওই আতর ঘরে অন্তর্করণ করে ফেললেন তিনি। শোক করছেন মৃত স্বামীর জন্য, ভালোবাসার মানুষটার জন্য। সঙ্গে আছে নেফরা, সে ঘরে প্রবেশের অনুমতি আছে শুধু লেডি ক্যাম্মার। থেবেসে পৌঁছালো খ্যাপেড্রার বিধ্বস্ত সেনাবাহিনী। সঙ্গে করে নিয়ে এসেছে ফারাওয়ের মৃতদেহ। মবি বানানোর কাজটা যেন তেনভাবে সারা হয়েছে যুদ্ধের ময়দানেই। স্বামীর চেহারাটা শেষবারের মতো দেখলেন রিমা। সে চেহারায় জায়গায় জায়গায় এত ক্ষত যে দেখলে মনে হয় চুরমার হয়ে গেছে সেটা। দেবতারা নিয়ে গেছেন তাকে, বললেন রানী, এবং বীরের মতো মরেছেন তিনি। আমার মন বলছে, যেহেতু রক্তপাত ঘটানোর মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে,
এমন একদিন আসবে যেদিন রক্তপাতের মাধ্যমেই মরতে হবে তার হত্যাকারীদের, মিশরের শাসন ক্ষমতা জোর করে দখলকারীদের। কথাগুলো গিয়ে পৌঁছালো আপিপির কান পর্যন্ত। ভয় পেয়ে গেলেন তিনি। সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি বাকি জীবনে। তার মন তাকে বলল, প্রতিশোধের দেবতার শরণাপন্ন হয়ে বলা হয়েছে কথাগুলো। পুরোহিতদের সঙ্গে পরামর্শ করলেন তিনি এই ব্যাপারে। তারাও একে কথা বলল তাকে। রানী রিমা জন্মসূত্রে বেবিলনের রাজকুমারী। মনে পড়ে যাওয়ায় আপিপের ভয়টা পরিণত হলো আতঙ্কে। কারণ তার পূর্বপুরুষদের একজন একসময় দাস হিসেবে ছিল এক বেবিলিয়নের পরিবারে। তাই তিনি জানেন ওদের কেউ পৃথিবীর সেরা জাদুকর। একই কারণে রিমার স্বপ্নের কথাটা যখন শুনলেন আশ্চর্য হলেন না। তবে এই ব্যাপারে যা বুঝতে পারলেন না তা হল, একজন বেবিলিয়নের কাছে কেন হাজির হবে মিশরের দুই দেবী? মন্ত্রণা সভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন তিনি। মৃত খ্যাপেনরার বউ স্বপ্নে যা দেখেছে তা যদি সত্যি হয়, বললেন আপিপের মন্ত্রণা সভার প্রধান সদস্য, তাহলেও আপনাকে ক্ষমতা থেকে সরাতে অনেক বছর সময় লাগবে মিশরীয়দের, এবং এই কাজ করবে খ্যাপেনরারই এই সদ্যজাত মেয়ে। আমার পরামর্শ হচ্ছে এখানে নিয়ে আসা হোক ওই বেবিলিয়নের বিধবা আর ওই মেয়েকে। পাতাল কারাগারে সারা জীবনের জন্য কয়েদ করে রাখা হোক ওদের দুজনকে। তারপর দেখি কি করে সিংহাসনচ্যুত করে আপনাকে। কয়েদ করে রাখার দরকার কি? বললেন আপিপি। ওই বেবিলিয়ান মহিলা আর ওই বাচ্চাকে মেরে ফেললেই তো ঝামেলা চুকে যায়। আমার মনে হয় কাজটা করলে ঝামেলা কমবে না, বরং বাড়বে। কিভাবে? কখনো কখনো মরা মানুষ জীবিত মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়। প্রাচীন মিশরের বাসিন্দারা খ্যাপেনরাকে হারিয়ে এবং যুদ্ধে হেরে এমনিতেই ক্ষেপে আছে আমাদের উপর। এখন যদি শুধু ওই স্বপ্নের কারণে, যা সত্যি হবে কি না সে ব্যাপারে কারো কোনো নিশ্চয়তা নেই, হত্যা করা হয় রিমা আর ওর মেয়েকে, তাহলে ওদের ক্ষোভ পরিণত হবে আক্রোশে। তাই বলছিলাম, রক্তমাংসের জীবিত রিমাকে হয়তো কোনো ক্ষতি করতে পারবে না আমাদের, যতটা না ক্ষতি করতে পারবে ওর আত্মা সে মারা যাবার পর। আরও একটা কথা আছে। কি? মিশরীয় দেবীদের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তাহলে আপনি হয়তো রিমাকে খুন করতে পারবেন, কিন্তু ওর বাচ্চাকে মারতে পারবেন না। কাজে লোক পাঠিয়ে যত জলদি সম্ভব ধরে আনুন ওদেরকে, কয়েদ করুন। আমরা জানি না কি আছে রিমার মনে। কি বলতে চাও তুমি? শোনা যাচ্ছে বৈধব্যের শোক পালন করছে সে, কিন্তু তলে তলে যে যোগাযোগ করছে না বেবিলনের সঙ্গে, নিশ্চয়তা কি? আরও কয়েকটা দেশের সঙ্গে একত্রিত হয়ে যে সংগঠিত হচ্ছে না আপনার বিরুদ্ধে, জানছি কি করে? ঠিক ঠিক। রিমার নেফরাকে ধরে আনার ব্যবস্থা করা হোক তাহলে। দরকার হলে সেনাবাহিনী পাঠাও। তোমার লোকদের বলবে রিমার কাছে গিয়ে প্রথমে যেন মিষ্টি মিষ্টি কথা বলে ওরা, নানান রকমের প্রতিশ্রুতি দেয়। তাতে যদি কাজ না হয়, থেবান লর্ডদের যেন ঘুষ দেয়া হয়। আমার হাতে তুলে দিতে বলো রিমা আর নেফরাকে। গুপ্তচরদের মাধ্যমে খবর পেয়েছেন রানী রিমা তাকে আর নেফরাকে ধরে নিয়ে গিয়ে কয়েদ করার পরিকল্পনা করেছে আপিপি। জরুরি মন্ত্রণা সভা রেখেছেন তিনিও। হাজির হয়েছেন কয়েকজন থেবান লর্ড আর পুরোহিত। রিমা বলেছেন, বীরের মতো লড়াই করতে করতে মারা গেছেন আমার আর আপনাদের লর্ড। তার মৃত্যুর খবরে মনোবল নষ্ট হয়ে গেছে আমাদের সৈন্যদের। ওরা পিছু হটে ফিরে আসে থেবেসে। তখন বিজয় দাবি করে আটিরা। এখন শুনছে আরও কিছু দাবি করছে ওরা। আমাকে চাইছে ওরা, অথচ কয়েকদিন আগেও আপনাদের ফারাওদের স্ত্রী ছিলাম আমি। নেফরাকেও চাইছে, অথচ জন্মসূত্রে আপনাদের রাজকুমারী সে। শুনছি আমাদের দুজনকে যদি তুলে দেয়া না হয় আপিপির হাতে, তাহলে নাকি সেনাবাহিনী পাঠাবেন তিনি। এখন আপনারাই বলুন কি করতে চান। আপনারা কি রক্ষা করবেন আমাদেরকে, নাকি করবেন না? জবাবে লর্ডদের কেউ বললেন একরকমের কথা, কেউ বললেন সম্পূর্ণ উল্টোটা। তবে তাদের বেশিরভাগেরই মত, মাত্র কিছুদিন আগে যুদ্ধ শেষ হয়েছে, এখন আবার নতুন করে লড়াই করতে চাইছে না পুরনো মিশরবাসীরা। কারণ এতে ক্ষয়ক্ষতি হয়েছে যে নতুন করে রক্তপাত দেখার ইচ্ছে নেই কারোরই। যারা বেঁচে আছে তারা কিভাবে বেঁচে থাকা যায় সে চিন্তায় ব্যস্ত। মিশরের ফারাও নামে কাকে ডাকা হবে না হবে তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। যুদ্ধে জয়লাভ করেও ওদের কাউকে দাসী বানায়নি আপিপি, আর সে কারণেই তার প্রতি কিছুটা হলেও কৃতজ্ঞ ওরা। দীর্ঘশ্বাস ফেললেন রিমা।
বুঝতে পারছি আপনাদের কাছ থেকে আমার এবং আমার রাজকুমারীর কিছুই আশা করার নেই, অথচ আপনাদের কারণে জীবন দিয়েছেন আমার স্বামী, বাচ্চাটার বাবা। তাকালেন পুরোহিতদের দিকে। আপনারা কি বলেন? পুরোহিতরা সবসময় নির্ঝঞ্ঝাট, তাদের কথাবার্তাও সেরকম। একজন বললেন, দেবী আইসিসের ইচ্ছে অনুযায়ী কাজ করতেই হবে। আরেকজন বললেন, রানী কিছু মনে করবেন না, আপনি যদি আফেপির কাছে চলে যান তাহলে সব দিক দিয়ে ভালো হয় সম্ভবত। শুনেছি আপনাদের দুজনকে নাকি যার পর নাই খাতির যত্ন করবেন তিনি, সম্মানের সঙ্গে রাখবেন। তৃতীয় আরেকজন বলল, আমার মনে হয় আপনি যদি আপনার বাবা মানে ব্যাবিলনের রাজার কাছে গিয়ে সব বলেন তাহলে সবচেয়ে ভালো হয়। সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী তিনি, আপনার বিপদের সময় নিশ্চয়ই সাহায্য করবেন তিনি। তিতা হাসি হাসলেন রিমা। শুনেছিলাম আঠিদের রাজা ঘুষ দিয়েছেন আপনাদেরকে, এখন দেখছি কথাটা ঠিক। তার ছুঁড়ে দেয়া স্বর্ণমুদ্রাগুলো এতই ভারী যে এত দূর থেকে উড়ে এসে ঠিকমতো জমা হয়ে গেছে আপনাদের ধনভাণ্ডারে। থেবান রড আর পুরোহিতদের কেউ প্রতিবাদ করলেন না কথাটার। সোজাসুজি কথা বলা যাক, বলছেন রিমা। আপেপি কয়েদ করতে চাইছে আমাকে আর নেফরাকে। আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকব, এবং কথা দিচ্ছি বড় হলে, বুঝ সমঝ হলে আমার মেয়েও তা করবে। কিন্তু যদি প্রত্যাখ্যান করেন আমাদেরকে, আপনাদের ব্যাপারে হাত ধুয়ে ফেলব আমরা। আপনারা যেদিকে যাবেন আমরা যাব তার ঠিক উল্টো দিকে। লর্ড আর পুরোহিতদের কারো মুখে কোনো কথা নেই। হয়তো শেষ পর্যন্ত বেবিলনে যেতে হবে আমাকে, বলে চললেন রিমা, অথবা হয়তো যাব অন্য কোথাও, কিন্তু আপেপির কয়েদখানা এড়াতেই হবে আমাকে, কারণ আমি জানি সেখানে একদিন না একদিন ঠিকই খুন করা হবে নেফরাকে, যাতে মিশরের সিংহাসনের বৈধ কোনো উত্তরাধিকারী না থাকে। তবুও কিছু বলছেন না লর্ড আর পুরোহিতদের কেউই। ঠিক আছে, বাইরে চলে যাচ্ছে আমি, নিজেদের মধ্যে আলোচনা সেরে নিন আপনারা। 1 ঘন্টার মধ্যে ফিরে এসে জেনে নেব আপনাদের সিদ্ধান্ত কি। বাউ করে সম্মান জানালেন তিনি লর্ড আর পুরোহিতদেরকে, তারাও একই কায়দায় সম্মান জানালেন তাকে। বাইরে চলে গেলেন রানী। ফিরে এলেন ঠিক সময়ে, সঙ্গে লেডি ক্যাম্মা। নেফরাকে 2 হাতে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছেন ওই ধাইমা। যে পার্শ্ব দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেখান দিয়েই সভাকক্ষে ঢুকেছেন রিমা। একই খাঁখা করছে পুরো সভাকক্ষ। লর্ড আর পুরোহিতদের সবাই চলে গেছেন। আজ বুঝতে পারছি আমি রানী হয়েও কতখানি একা। রিমার কণ্ঠে আক্ষেপ। যারা পরাজিত হয় তাদের বেলায় এরকমই ঘটে। আপনি সম্পূর্ণ একা নন রানী, বললেন লেডি ক্যাম্মা, কারণ আপনার সঙ্গে এখনও রাজকুমারী আছেন, আমি আছি। এখানে যদি থাকি আমি, কোনো সন্দেহ নেই ওই বিশ্বাসঘাতক লর্ড আর পুরোহিতরাই বন্দি করবে আমাকে, তারপর তুলে দেবে আপেপির লোকদের হাতে, কারণ ওরা ঘুষ খেয়েছে। তাহলে যত দূরে সম্ভব পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং যত জলদি সম্ভব করতে হবে কাজটা। কোথায় যাব? আপেপির গুপ্তচরদের নজর এড়িয়ে কোথাও যেতে পারে মিশরের রানী আর তার মেয়ে? মিশর এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, উত্তর আর দক্ষিণ। দক্ষিণে থাকাটা সম্ভব না আপনার পক্ষে, কিন্তু উত্তরে যেতে অসুবিধা নেই নিশ্চয়ই। মানে আপনিও কি আমাকে আপেপির কাছে? দয়া করে ভুল বুঝবেন না রানী, একটা কথা মনে রাখবেন, সিংহের গুহার কাছে লুকিয়ে থাকা হরিণকে কখনো খোঁজে না সিংহ। মনে হচ্ছে আপনার মনে কোনো পরিকল্পনা আছে। জি, আমার দাদার এক ভাই আছেন, নাম রয়। বুড়ো মানুষ তিনি, তাকে সাধু বলে মানে অনেকেই। আমার মনে হয় থেবান রাজাদের বংশলতিকা তৈরি করলে সেখানে পাওয়া যাবে তার নাম। তো আমি যখন বালিকা তখন থেকে ওই দাদার সঙ্গে খাতির আমার। আমরা যেসব দেবদেবীর পূজা করি তাদের উপাসনা করেন না তিনি, বরং অন্য দেবতা মানেন। অনেকেই বলে তিনি নাকি ব্রাদারহুড অব দ্য ডন নামে গোপন এক ভ্রাতৃসংঘের প্রতিষ্ঠাতা। মেমফিসে যেসব পিরামিড আছে সেগুলোর কাছাকাছি এক জায়গায় ঘাঁটি গেড়েছেন তারা। সেখানে গত 30 বছর বা তারও বেশি সময় ধরে ভ্রাতৃসংঘের অন্য সদস্যদের নিয়ে বাস করছেন তিনি। আপনি কি সেখানে গিয়ে আশ্রয় নিতে বলছেন আমাকে? জি বলছি, কারণ ওখানে যাওয়ার সাহস পায় না কেউই। অন্তত আঠিরা যে যায় না সে ব্যাপারে আমি নিশ্চিত। ওদের ভয় ডর বেশি। কিসের ভয়?
শুনেছি সুন্দরী এক মেয়ে মানুষের রূপ ধারণ করে সেখানে নাকি প্রায় হাজির হয় এক আত্মা। মেয়েটার বুকে কোনো কাপড় থাকে না, দেখা যায় ওর স্তন। ওর আত্মা আসলে কি জানে না কেউই। অনেকে বলে ওখানকার কোনো এক কবরে শান্তি পাচ্ছিল না কোনো এক মৃত রানী, তাই প্রেতাত্মা হয়ে হাজির হচ্ছেন বারবার। আবার কেউ কেউ বলে না, ওটা প্রেতাত্মা নয়, বরং নরক থেকে হাজির হওয়া কোনো ভূত। কেউ আবার বলে প্রেতাত্মা বা ভূত কোনোটাই নয়, ওটা আসলে মেয়ে মানুষের রূপ ধারণ করা মিশরের ছায়া। আসল কথা হচ্ছে ওটা যাই হোক, রাত নামার পর প্রাচীন ওই পিরামিডগুলোর ধারে কাছে ঘেঁষে না কেউই। খুবই আশ্চর্য লাগছে আমার কাছে। ভূত হোক আর যাই হোক, অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায় একটা সুন্দরী মেয়ে, তাকে এক নজর দেখার সুযোগ হাতছাড়া করার কথা না কোনো পুরুষ মানুষের। বাকি কথা শুনলেই বুঝবেন কেন অত বড় লোক সামলায় না ওখানকার পুরুষেরা। অনেকে বলে ওই মেয়ে দেখা যে পাবে সে নাকি পাগল হয়ে যাবে, বনে বাদরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে শেষে শোচনীয়ভাবে মারা যায়। কেউ কেউ বলে মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে অনেকেই। কেউ আবার ওকে অন্ধের মতো অনুসরণ করে ওঠার চেষ্টা করেছে কোনো না কোনো পিরামিডে, তারপর সেখান থেকে পড়ে গিয়ে মরেছে। হাসারে গল্প। কিন্তু আমাদের কি করণীয় এখন? আমরা যদি কোনোভাবে উপস্থিত হতে পারি ওই সমাধিগুলোর কাছে, আমার মনে হয় দাদার রায়ের সঙ্গে নিরাপদে থাকতে পারবো। কেউ ঘাটবে না আমাদেরকে। পিরামিডগুলোর মাইল খালেকের মধ্যে তাঁবু ফেলে না কোনো ভবঘুরের বেদুইনও। আঠিরা অভিশপ্ত বলে মানে জায়গাটাকে, কারণ এখন পর্যন্ত ওদের দুজন রাজপুত্রের লাশ পাওয়া গেছে সেখানে। কিভাবে মারা গেছে ওরা ঠিকমতো জানাও নেই কারো। সিরিয়ারা সব সোনা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওদের কেউ যাবে না ওখানে। আরও কথা আছে, জাদুবিদ্যার চর্চা করে ভাতৃসংঘের কোনো কোনো সদস্য, সেই জাদুকেও ভয় পায় আটিরা। তবে শুনেছি ভুট্টাকে দেখতে উঠতি বয়সের ছেলে ছোকরারা মাঝে মধ্যে সেখানে যায়, তারপর হয় পাগল হয়ে যায় নয়তো মরে। তার মানে আমরা সেখানে শান্তিতেই থাকতে পারবো? মাথা ঝাঁকালেন ক্যাম্মা। কিন্তু দ্বিধা ফুটেছে রিমার চোখে মুখে। মেমফিসে যাব কিভাবে? উত্তর আর দক্ষিণ মিশর, যুদ্ধের কারণে দুই অঞ্চলের সীমান্তেই কড়া নজরদারি চলছে। লোকচক্ষু এড়ানোর জন্য মরুভূমি পাড়ি দিতে রাজি আছে আমি। একা থাকলে যত কষ্টই হোক না কেন সব সহ্য করে নিতে পারতাম, কিন্তু একটা দুধের বাচ্চাকে সঙ্গে নিয়ে। কথা শেষ না করে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কেম্মা, আপনার দাদা যে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন তারই বা নিশ্চয়তা কি? রানী, কাকতালীয় অনেক ঘটনা তো ঘটে পৃথিবীতে। যেমন আজ ঘটেছে একটা বার্তা পেয়েছি আমার সেই দাদার কাছ থেকে। শস্য পরিবহন করে এরকম একটা জাহাজের ক্যাপ্টেন মেমফিস থেকে হাজির হয়েছেন থেবেসে। বার্তাটা তিনি নিয়ে এসেছেন। ক্যাপ্টেন? কি নাম তার? টাও। আমাকে সেটা বলেছেন তিনি। তার সঙ্গে কখন দেখা হয়েছে আপনার? আজ ভোরে। গতকাল রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি। আপনার আর রাজকুমারীর জন্য দুশ্চিন্তা হচ্ছিল। ভোর হওয়ার আগে উঠে পড়ি, বাইরে যাই। পাথর দিয়ে বানানো যে ব্যক্তিগত জেটি আছে প্রাসাদের বাগানের সঙ্গে, গিয়ে দাঁড়াই সেখানে। ইচ্ছে ছিল সূর্যোদয় দেখব, প্রার্থনা করব দেবতা রায়ের কাছে। তখন আস্তে আস্তে পাতলা হয়ে আসছে রাতের কুয়াশা। হঠাৎ লক্ষ্য করি আমি একা না। আমার কাছে একটা তালগাছের কাণ্ডে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কেউ। তাকিয়ে আছে নীল নদের দিকে, বলা ভালো নদীর এপারে নোঙ্গর করে রাখা একটা সৌদাগরী জাহাজের দিকে। লোকটা লম্বা এবং পেশিবহুল, পরনে নাবিকের মতো কাপড়। অপেক্ষা করছি আমি। আমাকে চমকে দিয়ে বলে উঠলেন তিনি, কখন কুয়াশা কেটে যাবে, কখন বাতাস উঠবে নদে। মাল নিয়ে একটা সৌদাগরী জেটিতে যেতে হবে আমাকে। জানতে চাইলাম, কোত্থেকে এসেছেন? মেমফিস থেকে। মেমফিস আর থেবেসের গভর্নরের অনুমতি নেওয়া আছে আমার, তাই অবাধে বাণিজ্য করতে পারি দু জায়গাতেই। প্রার্থনা করি দেবতার জন্য সহায় হন আপনার। যদি কিছু মনে না করেন, ব্যক্তিগত কিছু প্রার্থনা করার ছিল আমার। অন্য কোথাও যেতে হবে আমাকে। দাঁড়ান, আসুন একসঙ্গে প্রার্থনা করি। আমি রায়ের উপাসক। আমার নাম টাও। সূর্য তখন উঠি উঠি করছে। ইঙ্গিতে পূব আকাশটা দেখালেন আমাকে টাও। প্রার্থনা শেষ হলো আমাদের। আবারও চলে আসতে উদ্যত হয়েছি। আবার আমাকে বাধা দিয়ে বললেন টাও, থেবেসের কি অবস্থা? জানালাম তাকে। তিনি বললেন, শুনলাম রানী রিমা নাকি তার স্বামী খ্যাপেররাকে হারিয়ে শোক করতে করতে শেষ পর্যন্ত মারা গেছেন। কেউ কেউ বলছে রানীকে নাকি তার সন্তান সহ খুন করা হয়েছে। মিথ্যে কথা,
আমাদের রানী শোক করছেন সত্যি, তবে তিনি মারা যাননি। বেঁচে আছেন আমাদের রাজকুমারীও। মনে হলো আমার কথা শুনে খুশি হয়েছেন তাও। দেবতাদের ধন্যবাদ দিলেন তিনি। তারপর চাপা গলায় বললেন, কোনো সন্দেহ নেই রাজকুমারী নেফ্রাই মিশরের সিংহাসনের যোগ্য উত্তরাধিকারিণী। আমাদের রাজকুমারীর নাম জানলেন কি করে? একজন সাধু বলেছেন আমাকে। সাধু? তপস্বী বলতে পারেন তাকে, কারণ নির্জনে উপাসনা করতে পছন্দ করেন তিনি। তার কাছে আমার জীবনের সব পাপের কথা স্বীকার করেছি আমি। কোথায় থাকেন সেই সাধু? মেমফিসে বেশ কয়েকটা পিরামিড আছে, কতগুলো সমাধিও আছে। জায়গাটা এখন বিরান তেপান্তরের মতো হয়ে গেছে। ওখানেই থাকেন তিনি। আর কি বলেছেন তিনি? রাজকুমারী নেফ্রা ধাইমান নাম। ওই মহিলার সঙ্গে নাকি রক্তের সম্পর্ক আছে তার। কি নাম সেই মহিলার? আমার গলা তখন কাঁপছে। কেম্মা। ধাইমা হলেও তিনি সম্ভ্রান্ত বংশের। আমি থেবেসে আসছি শুনে আমাকে কিছু কথা বলেছেন সেই সাধু। আরও বলেছেন যদি কেম্মার সঙ্গে দেখা করা হয় তাহলে যেন তাকে বলি কথাগুলো। সেসব এত গোপনীয় যে পার্চমেন্টে লিখে দেওয়ার মতো না। মূর্তির মতো দাঁড়িয়ে আছি আমি, নিষ্ফলক চোখে দেখছি টাউকে। তিনিও দাঁড়িয়ে আছেন একই ভঙ্গিতে, নির্মিমেষ দেখছেন আমাকে। ভাবছি পুরো ব্যাপারটা কোনো ফাঁদ কি না, আমাকে ফাঁসানোর জন্য আপেপির গুপ্তচর কোনো চাল দিল কি না। বললাম, গুপ্ত বার্তাটা যদি অন্য কোনো মহিলাকে দেন সর্বনাশ হয়ে যেতে পারে। তাছাড়া কেম্মার নামে একাধিক মহিলা থাকতে পারে থেবেসে। আসল কেম্মাকে জানবেন কি করে? ওই সাধু একটা উপায় বাতলে দিয়েছেন আমাকে। কি? নীলকান্তমণির একটা কবচ দিয়েছেন তিনি আমাকে। বলেছেন এটা বিশেষ একটা প্রার্থনার প্রতীক। প্রার্থনাটির কিছু অংশ এরকম যে এই পবিত্র কবচ পরে থাকবে তাকে যেন রাতের বেলায় রক্ষা করেন দেবতারা। যে এই পবিত্র কবচ পরে থাকবে তাকে যেন জলের বুকে রক্ষা করেন দেবতারা। আমাকে সরু চোখে দেখছেন তাও। লেডি, এই সাধু বলেছেন বাকি অংশ জানা থাকার কথা আসল কেম্মার। এবং সেজন্য দেবতা থতের আশীর্বাদ পায় বলছে আমি। এবং সে দেবতা ওরিসিসের জন্য এতই সন্তুষ্ট হন এর উপর যাতে পরকালে ওকে সঙ্গে নিয়ে খেতে বসেন প্রতিদিন। মুচকি হাসলেন টাও। নিশ্চিতভাবে বলতে পারছি না যা যা বলেছেন আপনি তা ওই সাধুর বলে দেয়া প্রার্থনার সঙ্গে হুবহু মিলে গেছে কিনা, কারণ আমার স্মরণশক্তি কিছুটা দুর্বল, বিশেষ করে প্রার্থনা বা দেবতার বেলায়। হয়তো আমার অবস্থা অনুমান করে নিয়েই আরও একটা কথা বলেছেন ওই সাধু। কি? আসল কেম্মান নাকি নীলকান্তমণির কবচটার মতো দেখতে একটা কবচ পরে থাকেন সবসময়। আপনার কবচটা দেখাতে পারবেন? এদিক ওদিক তাকালেনটাও, নিশ্চিত হলেন কেউ দেখছে না আমাদেরকে। তারপর একটা হাত ঢুকিয়ে দিলেন পোশাকের ভিতরে, বের করে আনলেন ছোট্ট আর খুব পুরনো একটা লিফি ফলকের অর্ধেকটা। খোদাই করা কয়েকটা কথা লেখা আছে ওই ফলকে। দড়ির সাহায্যে ওটা ঝুলিয়েছেন তিনি নিজের ঘাড়ে। ফলকটা মাঝামাঝি জায়গায় ভেঙে গেছে, বলা ভালো করাত দিয়ে সমানে দুভাগে কাটা হয়েছে ওটাকে। এমনভাবে করা হয়েছে কাজটা যাতে অনেকগুলো খাঁজ থেকে যায় দুটো টুকরোতেই। এক নজর দেখেই চিনতে পারলাম ফলকটা। ঠিক ওই রকম দেখতে আরেকটা টুকরো অনেক বছর আগে আমাকে দিয়েছিলেন আমার সেই দাদা। বলেছিলেন যদি কখনো সাহায্যের দরকার হয় তাহলে যেন নিদর্শন হিসেবে ওটা পাঠাই তার কাছে। তারপর থেকে আমার কাপড়ের নিচে বুকের উপর ঝুলছে ওটা। বের করলাম জিনিসটা, টাবের টুকরোটার সঙ্গে মেলালাম। খাঁজে খাঁজ মিলে গেল দু টুকরোর। এত বছরে ক্ষয়ে যায়নি পাথরের লিপি ফলক। টাও খেয়াল করেছেন ব্যাপারটা। মাথা ঝাঁকিয়ে তিনি বললেন, লেডি কাম্মা, কল্পনা করে নিয়ে এভাবে দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। কিছু যদি মনে না করেন, আসলে নিরাপত্তার খাতিরে জানতে চাইছি ওই সাধুর নামটা বলবেন? তার ব্যাপারে আর কি কি জানেন আপনি বলবেন? তার নাম রয়। বেশিরভাগ লোকের কাছে রাজপুত্র রয় নামে পরিচিত তিনি। তার বাবা মারা গেছেন আজ থেকে অনেক অনেক বছর আগে। যেমনটা বলেছেন আপনি, মেমফিসের পিরামিড সংলগ্ন এলাকায় থাকেন তিনি। গোপন একটা ভ্রাতৃসংঘের প্রতিষ্ঠাতা এবং নেতা বলা হয় তাকে। বড় বড় সাদা দাড়ি আর চুল আছে তার। এত বয়স, তারপরেও চেহারাটা সুন্দর, কণ্ঠ মনোরম। অন্ধকারেও দেখতে পান বিড়ালের মতো, কারণ তপস্যার জন্য লম্বা একটা সময় কাটিয়েছেন অন্ধকারে। দিনের পর দিন আর ঘন্টার পর ঘন্টা ধরে মাটিতে হাত তুগেরে প্রার্থনা করার কারণে শক্ত হয়ে গেছে তার দুই হাঁটু।
যখনই একা থাকেন খুব দ্রুত বিড়বিড় করে কথা বলেন নিজের সঙ্গে, নিজেকে প্রশ্ন করেন, আবার নিজেই সেই প্রশ্নের জবাব দেন। যা বললাম তার চেয়ে বেশি কিছু আপাতত মনে পড়ছে না সাধু রয় এর সম্পর্কে, কারণ লিপি ফলকের টুকরোটা যেদিন দিয়েছিলেন তিনি আমাকে, সেদিনই তার সঙ্গে শেষ দেখা হয়েছিল আমার। মাঝখানে এতগুলো বছর আর কি পরিবর্তন হয়েছে তার ঠিক বলতে পারবো না। লেডি, যা যা বর্ণনা দিলেন আপনি তাতেই চলবে, তবে আপনার বর্ণনার সঙ্গে এখনকার সাধু রয়ের পার্থক্য হচ্ছে তার মাথার চুল নেই বললেই চলে। তিনি এত শুকিয়ে গেছে যে এখন তো সুদর্শন বলার উপায় নেই। তাকে হঠাৎ দেখলে মনে হয় ক্ষুধায় মারা যাচ্ছে অনেক বয়স্ক কোনো বাজ পাখি। তারপরও সন্দেহ নেই আমরা আসলে একই লোকের ব্যাপারে কথা বলছি। তার বার্তাটা নিশ্চিন্তে বলতে পারেন আমাকে। বদলে গেল টাবের চেহারা। আপনাদের রানীর সামনে ভীষণ বিপদ। এই শহরে এমন কয়েকজন বিশ্বাসঘাতক আছে যারা নিজেদের ভালোর জন্য রানীর ক্ষতি করতে চায়। ওরা আগামীকাল অথবা পরশু রানীর কাছে যাবে, তাকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখার প্রস্তাব দেবে। তিনি যদি তাদের কথায় প্ররোচিত হন তাহলে খুব শীঘ্রই বন্দী হবেন টেনিসের আপেপির যে পাতাল কারাগার আছে সেখানে। যদি ওখানে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখা হয় তাকে। রানীকে বাঁচানোর কোনো পরিকল্পনা আছে আপনার? আছে, একটু আগেই বলেছি। একটা সওদাগরি জেটিতে যেতে হবে আমাকে। আমার জাহাজে 3 জন যাত্রীও আছে। তাদের একজন সাধারণ এক কৃষক, আঠিদের ভয়ে বাপদাতার ভিটা ছেড়েছে। আর একজন আপনার মতো দেখতে মাঝবয়সী এক মহিলা, আমার ধর্মবোন। তৃতীয় জন সুন্দরী এক মেয়ে ছেলে, আমার বউ। কোলে 3 মাস বয়সের একটা মেয়ে বাচ্চা। যে জেটির কথা বললাম সেখানে নেমে যাবে ওই কৃষক। তারপর মাল খালাস হয়ে গেলে আমার বোন, বউ আর বাচ্চাকে খুব গোপনে কয়েকদিনের জন্য রেখে যাব আমার এক বন্ধুর বাড়িতে, এখানে এক জায়গায়। তারপর বাকিটা কি বুঝতে পারছেন লেডি ক্যাম্মা? পারছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন এবং কিভাবে? আজ রাতে। শুনেছি নীল নদের দেবতার সম্মানে ধর্মীয় একটা উৎসব আছে আজ আপনাদের শহরে। ভুরিভোজ হবে সে উপলক্ষে। রাতটা উদযাপন করার জন্য অনেকেই নাকি নৌকা নিয়ে ভেসে পড়বে নদে। সঙ্গে থাকবে জ্বলন্ত লণ্ঠন, গলায় থাকবে দেবতার শ্রুতিক গান। ওদেরকে কৌশলে এড়িয়ে আমার জাহাজ নিয়ে ওই জেটিতে চলে আসার চেষ্টা করব আমি। আমার অনুমান তখন দক্ষিণ দিক থেকে বাতাস বইবে নদের উপর। আপনি কি সূর্য ওঠার ঘণ্টাখানেক আগে ওই তাল গাছগুলোর আশপাশে থাকতে পারবেন রানী আর রাজকুমারীকে নিয়ে? সম্ভবত পারবো। একটা কথা বলুন তো, ঠিক কোথায় নিয়ে যাবেন আমাদেরকে আপনি? সাধু রয়ের কাছে। তিনি বলেছেন তার আস্তানা গরিবখানা হলেও নিরাপদ। কিভাবে বুঝবো আপনিও একজন থেবান বিশ্বাসঘাতক না, যে আসলে লোভ দিকে শেষ করে দিতে এসেছে আমাদেরকে? নীলকান্তমণি সেই কবচের নামে শপথ করে বলেছি, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো ক্ষতি করার চেষ্টা আপনাদের করি আমি, তাহলে যেন অনন্তকাল জ্বলি নরকের আগুনে। আপনার প্রশ্নের জবাবে এর বেশি কিছু বলার নেই আমার। আবারও আরেকজনের দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আমরা কিছুক্ষণ। ভয় আর সন্দেহ দিয়ে ভরে গিয়েছিল আমার মন। দেবতারাই জানেন ওই লোকের জাহাজে গিয়ে যদি উঠি তাহলে কি ক্ষতি হতে পারে। নিজের জন্য কোনো চিন্তা নেই আমার। আপনাকে আর রাজকুমারকে নিয়ে দুশ্চিন্তা করছিলাম আমি তখন। বুঝতে পারছি। এতক্ষণ পর মুখ খুললেন রানী রিমা। তারপর কি হলো? আমি চুপ করে আছি দেখে তাও জিজ্ঞেস করলেন, আজ ভোর রাতে আসছেন তো? হ্যাঁ, জবাব দিলাম আমি। ভোর রাতে এখানে পাবেন আমাদেরকে, কিন্তু একটা সমস্যা আছে। কি? রানী যদি তার নিজের পোশাক পরে নৌকায় ওঠেন সহজেই ধরা পড়ে যাবেন। মিশরের সাধারণ মেয়ে ছেলেরা পরে এরকম আট পরে কাপড় পাবো কোথায় এখন? একদিনের মধ্যে বানিয়ে নেওয়া সম্ভব না। তাছাড়া বানাতে গেলে কথা উঠবে, সন্দেহ দেখা দেবে অনেকের মনে। মুচকি আসলেন তাও। মহান রয় শুধু একজন সাধুই না, তিনি ভবিষ্যতে দেখতে পারেন সম্ভবত। বলে একটু এগিয়ে গিয়ে একটা পাথরের আড়াল থেকে একটা গাঁটরি বের করে নিয়ে এলেন, বাড়িয়ে ধরলেন আমার দিকে। এই নিন, আপনাদের যা যা লাগবে তার সবই এই গাঁটরির ভেতরে পাবেন। লোকটাকে ধন্যবাদ দিলাম আমি। এখন তাহলে আসি লেডি ক্যাম্মা। কুয়াশা কেটে গেছে, নদে জাহাজ চালাতে সমস্যা হবে না। মনে রাখবেন, সূর্য ওঠার 1 ঘন্টা, না 2 ঘন্টা আগে আবার এখানে আসবো আমি। চলে গেলেন তাও। আকাশ পাতাল ভাবতে ভাবতে ফিরে এলাম আমিও।
ইচ্ছে করলে ঘটনাটা আগেই বলতে পারতাম আপনাকে, কিন্তু বলিনি। ভেবেছিলাম ওই লর্ড আর পুরোহিতেরা কি বলে শুনি আগে। গাঠরির ভেতরে কি আছে দেখেছেন? জিজ্ঞেস করলেন রিমা। জি, দুটো আলখাল্লা, আরও কিছু কাপড় আছে, কৃষকদের বউরা বাড়ির বাইরে কোথাও গেলে যেরকম কাপড় পরে সেরকম। ওগুলো আপনার আর আমার গায়ে ঠিক মতোই আটবে মনে হয়। রাজকুমারীর জন্য কিছু কাপড় আছে, চলুন গিয়ে দেখি। প্রাসাদের অন্দরমহলে আছেন রানী রিমা। খোঁজা প্রহরীরা আছে পাহারায়, বলা ভালো পাহারায় থাকা ওদের কথা। রাজকীয় প্রতীক, অলঙ্কার, সুযোগ সুবিধা ইত্যাদি এখনও ব্যবহার করছেন তিনি। অন্তর্মহলের দরজায় দাঁড়িয়ে আছে রু, দৈত্যাকৃতি এক ইথিওপিয়ান, একসময় ফারাও খেপেররার দেহরক্ষী ছিল। যুদ্ধের ময়দানে অভাবনীয় বীরত্বের পরিচয় দিয়েছে লোকটা। খেপের রেখে যখন ঘিরে ধরে শত্রুপক্ষের বেশ কয়েকজন সৈন্য, রণহুঙ্কার ছেড়ে এগিয়ে যায় সে। নিজ হাতে একে একে খুন করে শত্রুপক্ষের 6 জনকে, তারপর উদ্ধার করে ওর প্রভুকে। আঠিরা যেভাবে ভেড়া নিয়ে বয়ে যায়, গুরুতর আহত খেপের রেখে সেভাবে কাঁধে তুলে নেয় সে, তারপর নিয়ে আসে নিরাপদ জায়গায়। তাও যে কাপড়গুলো দিয়েছেন সেগুলো দেখছেন রানী রিমা আর লেডি ক্যাম্মা, তারপর লুকিয়ে রেখেছেন। এখন তারা দুজনে কথা বলছেন। কাজে ছোট একটা বিছানায় ঘুমিয়ে আছে রাজকুমারী নেফরা। আপনার পরিকল্পনাটা বিপজ্জনক, বললেন রানী। বিচলিত মনে হচ্ছে তাকে। পায়চারি করে বেড়াচ্ছেন তিনি, একটু পরপর তাকাচ্ছেন ঘুমন্ত বাচ্চাটার দিকে। মেমফিসে যেতে বলছেন আমাকে, অথচ সেখানে যাওয়া আর সোজা হায়ানার সামনে হাজির হওয়া একই কথা। কাজটা করতে বলছেন কারণ আপনার দাদার কাছ থেকে হাজির হয়েছেন একজন বার্তাবাহক। যদি বলি অনেক আগে মারা গেছেন আপনার সেই দাদা, যদি বলি আমাদেরকে পাকড়াও করার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে মারা মানুষটাকে, তাহলে পাথরের সেই লিপিফলকের কথা বলবো আমি, বলল ক্যাম্মা। কিভাবে খাজে খাজে মিলে গেল দুটো টুকরো, তা যেন এখনো ভাসছে আমার চোখের সামনে। হ্যাঁ, মিলে যেতে পারে, ওগুলো একই কবজের টুকরোও হতে পারে, কিন্তু ওই রকম পবিত্র জিনিসের কথা অহরহ শোনা যায়। যদি বলি কেউ জানতো বা জেনেছে সাধু রয়ের একটা টুকরো দিয়েছেন আপনাকে, যদি বলি কেউ মারা যাওয়ার পর তার গলা থেকে অন্য টুকরোটি খুলে নেওয়া হয়েছে, অথবা তিনি হয়তো মারা যাননি, কিন্তু যদি বলি তার সেই টুকরোটি চুরি হয়ে গেছে। চুপ করে আছেন লেডি ক্যাম্মা। আসলে বুঝতে পারছেন না ঠিক কি বলে দূর করা যেতে পারে রানীর সন্দেহ। কে এইটাও, বলছেন রিমা। বলা নেই কওয়া নেই, হুট করে হাজির হলেন তিনি কেন? আর এত সহজে খুঁজে পেলেন কি করে আপনাকে? জাহাজ নিয়ে মেম্বিস থেকে থেবেজে আসবেন তিনি, তারপর ফিরে যাবেন সেখানে, অথচ কেউ তাকে কিছু জিজ্ঞেস করবে না, তাও আবার যখন যুদ্ধ মাত্র শেষ হয়েছে তখন। এত সহজ? আপনাকে তার বোন আর আমাকে তার বউ সাজানোর জন্য সঙ্গে নিয়ে আসবেন নিজের ধর্মবোন আর বউকে। সব কেমন বেশি বেশি হয়ে যাচ্ছে না? লোকটা আসলে কে জানি না। নীলকান্তমণির কবজাটা দেখার পর আমি আর সন্দেহ করিনি তাকে। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছে না। কেন যেন মনে হচ্ছে ওই লোককে বিশ্বাস করা আর নীল নদের পানিতে বাচ্চাসহ ডুবে মরা সমান কথা। মনে হচ্ছে লোকটার জাহাজে গিয়ে ওঠা আর টেনিসের পাতাল কারাগারে যদি বন্দি থাকা অবস্থায় মারা যায় একই কথা। তার চেয়ে বরং যেখানে আছে সেখানেই থাকি। আমাদেরকে রক্ষা করার ইচ্ছে যদি আসলেই থেকে থাকে দেবতাদের, পৃথিবীর যে কোনো জায়গায় কাজটা করতে পারবেন তারা। ঠিক আছে, মানলাম আপনার কথা। চলুন কিছু খেয়ে নিই এখন, পরে কি হবে তা ভেবে দেখা যাবে। খাওয়া শেষ করলেন তারা। রাত নেমেছে। প্রাসাদের ভেতরটা শুনশান। একটা প্রদীপ হাতে নিয়ে প্রাসাদের ভেতরে কিছুক্ষণ ঘুরে বেড়ালেন ক্যাম্মা। মনে হচ্ছে সবাই চলে গেছে। দেখা মিলল শুধু বুড়ো এক অসুস্থ দাসের। লোকটা জানালো নীল নদের দেবতা সম্মানে আয়োজিত উৎসব ভোজে যোগ দিতে গেছে সবাই, তারপর নৌকা নিয়ে নেমে পড়বে নদীর পানিতে। ফারাও খেপেররা বেঁচে থাকলে এরকম হতো না, আক্ষেপ করে বলল লোকটা। কে কবে শুনেছে প্রাসাদে থাকার কথা যাদের, সেটা খালি ফেলে রেখে উৎসবে যোগ দিতে যায় সবাই? যুদ্ধের পর স্বার্থপর হয়ে গেছে সবাই। এখন সবাই মনে একটাই চিন্তা, চাচা আপন প্রাণ বাঁচা। লেডি ক্যাম্মা, বাজি ধরে বলতে পারি টাকার খেলা চলছে প্রাসাদের বাইরে। যেভাবে খাবার ছুঁড়ে দেওয়া হয় মুরগির সামনে, সেভাবে টাকা বিলিয়ে কিনে নেওয়া হচ্ছে সবাইকে। কোত্থেকে আসছে এত টাকা জানি না,
ঘুষ নেওয়ার প্রস্তাব পেয়েছিলাম আমিও, কিন্তু প্রত্যাখ্যান করেছি, কারণ বয়স হয়েছে আমার। বাঁচি না মরি ঠিক নেই। অবৈধ টাকা দিয়ে কি করব? যে কদিন বেঁচে আছি, দুবেলা ডুমুটু খেতে পারলে আর কিছু চাই না। লোকটাকে এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখলেন ক্যাম্মা, তারপর বললেন, বন্ধু, ঠিকই বলেছ, টাকার দরকার নেই তোমার। একটা কথা বলো তো, প্রাসাদের সব দরজার খবর জানো তুমি? জি জানি। অসুস্থ হয়ে পড়া আর আগ পর্যন্ত আমার কাজই ছিল দরজাগুলো তালা লাগানো আর খোলা। সবগুলো দরজার একগোছে বাড়তি চাবি এখনো আছে আমার কাছে। তালা লাগানো ছাড়াও এমন কিছু কৌশল জানি যা অবলম্বন করলে তালা খুলে ফেলা হলেও সহজে দরজা খুলতে পারবে না শত্রুপক্ষের লোকজন। তাহলে বন্ধু, এক কাজ করো, যত কষ্টই হোক গিয়ে তালা মারো সবগুলো দরজায়। তারপর তোমার সেই বিশেষ কৌশল খাটাও। কাজ শেষে চাবির গোছা নিয়ে চলে এসো অন্তর্মহলে। অনুমতি না নিয়ে যারা উৎসব করতে গেছে তাদের উচিত শিক্ষা হবে। আগামীকাল সূর্য ওঠার আগ পর্যন্ত প্রাসাদের বাইরে থাকবে ওরা। ঠিক, উচিত শিক্ষা হবে লোকগুলোর। চাবির গোছাটা নিয়ে এখনই যাচ্ছি আমি। লণ্ঠনটা কোথায় রাখলাম? ওটা জ্বালাতে হবে। আধ ঘন্টা পর অন্তর্মহলে হাজির হলো লোকটা। জানালো সবগুলো দরজায় তালা দিয়েছে, প্রতিটা দরজায় খোলা ছিল এবং চাবি ছিল না কোনো দরজার সঙ্গেই। চাবির গোছাটা লেডি ক্যাম্মার দিকে বাড়িয়ে ধরে বলল, দয়া করে নিন এটা, এত ওজন আর সামলাতে পারছি না। লোকটার হাত থেকে গোছাটা নিল লেডি ক্যাম্মা। বললেন, অন্তর্মহলের দরজায় যে গেস্ট হাউস আছে সেখানে যাও, তুমি কড়া নজর রাখবে। কাউকে যদি অন্তর্মহলের দিকে আসতে দেখো সঙ্গে সঙ্গে জানাবে রুকে। মনে থাকবে? মাথা ঝাঁকালো লোকটা। কোনো একটা কাজ পাওয়া গেছে ভেবে গর্বিত বোধ করছে সে। যদি বুঝতে পারছে না অন্তর্মহলের গেস্ট হাউসে হঠাৎ নজরদারির দরকার হয়েছে কেন, কিন্তু সে ব্যাপারে কিছু জানতে না চেয়ে বলল, আপনার কথা মতো কাজ করব। রওনা দিল গেস্ট হাউসের উদ্দেশ্যে। রুর কাছে গেলেন ক্যাম্মা, জরুরি কিছু বললেন দৈত্যাকার লোকটাকে। মনোযোগ দিয়ে শুনল সে, মাথা ঝাঁকালো কয়েকবার, তারপর ষাঁড়ের চামড়া দিয়ে বানানো একটা বর্ম পরে নিল নিজের বিশাল দেহ কাঠামোর উপর। দেখে নিল ওর বর্ষাগুলো হাতের কাছে আছে কিনা। লড়াইয়ের সময় ব্রোঞ্জের যে বিশাল হাতকড়াল ব্যবহার করে সেটার ফড়া ধারালো আছে কিনা। সবশেষে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে এমনভাবে রাখলো দেয়ালের কুলঙ্গিতে যাতে দরজা ভেঙে কেউ ভেতরে আসে সিঁড়ি দিয়ে, তাহলে আলো পড়বে লোকটার উপর। অথচ সে সিঁড়ির শেষ মাথায় থাকার কারণে সে নিজে থেকে যাবে অন্ধকারে। প্রাথমিক কাজটা মোটামুটি শেষ। রিমার কাছে ফিরে এলেন ক্যাম্মা। নেফরার বিছানার পাশে মনমরা হয়ে বসে আছেন রানী। ক্যাম্মাকে ঢুকতে দেখে মুখ তুলে তাকালেন রিমা। কিছুটা আশ্চর্য হয়ে বললেন, আপনার হাতে বর্ষা কেন? কারণ বর্ষা দিয়ে দুটো কাজ করা যায়, ভর দিয়ে দাঁড়ানো যায় আর কেউ হামলা করলে ঠেকানো যায়। থমথম করছে প্রাসাদের ভেতরটা। কেন যেন বারবার মনে হচ্ছে নিয়তি ঘনিয়ে আসছে। আপনি অদ্ভুত একটা মানুষ ক্যাম্মা, বলে শুয়ে পড়লেন রিমা। ঘুমিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু ক্যাম্মা ঘুমালেন না। অপেক্ষা করছেন তিনি। রু যেখানে পাহারা দিচ্ছে সেই জায়গায় আড়াল করে রেখেছে একটা পর্দা। তাকিয়ে আছেন সেটার দিকে। প্রাসাদের ভিতরে তো বটেই, বাইরেও অখণ্ড নীরবতা। কখনো কখনো বিষণ্ণ কণ্ঠে ডেকে উঠছে দু একটা কুকুর। স্পষ্ট শোনা যাচ্ছে সে আওয়াজ। শহরে সবাই বোধহয় উৎসবে যোগ দিতে গেছে, তা না হলে চারদিকে এত শুনশান হওয়ার কথা না। কখন যেন চোখ লেগে এসেছিল ক্যাম্মার। হঠাৎ মনে হলো তার প্রাসাদের কোনো একটা দরজা ধরে ধাকাচ্ছে কেউ, ভেতরে ঢুকতে চাইছে। উঠলেন তিনি, পর্দা সরিয়ে হাজির হলেন রুয়ের কাছে। কিছু শুনেছ? জি লেডি, প্রাসাদের ভেতরে ঢুকতে পড়তে চাইছে একাধিক লোক, কিন্তু দরজা খুলতে পারছে না। বুড়ো দাসটা আমাকে বলল ওরা আসছে, তারপরে কোথায় যেন পালিয়ে গেল। গেস্ট হাউসে যাবেন আপনি? কি ঘটছে আসলে দেখবেন? অন্ধকারে কিছু ঠাহর করা যায় না। হাতড়ে হাতড়ে সরু একটা সিঁড়ি বেয়ে গেস্ট হাউসের ছাদে হাজির হলেন ক্যাম্মা। মেঝে থেকে 30 ফুট উপরে আছেন তিনি। এখানে সবসময় পাহারাদারদের থাকার কথা, কিন্তু এখন কেউই নেই। ছাদের 3 দিকে নিচু প্রাকার আছে। প্রাকারের জায়গায় জায়গায় ছিদ্র, প্রয়োজন হলে সেগুলো দিয়ে তীর নিক্ষেপ করা যাবে। ছাদের আরেক দিকে গেছে মিশরের প্রাসাদের মূল দেয়ালের সঙ্গে। ওখানে মোটা গরাদে দেয়া বড় জানালা আছে। জানালার কাছে এগিয়ে গেলেন ক্যাম্মা। আকাশে উজ্জ্বল চাঁদ, রূপালী আলোয় ভেসে যাচ্ছে প্রাসাদের বাগানটা এবং পুরো শহর, কিন্তু লিন্নটটা দেখা যাচ্ছে না এত দূর থেকে।
তবে যারা নৌকায় ভাসতে ভাসতে স্তুতিগান গাইছে তাদের সম্মিলিত আওয়াজ শোনা যাচ্ছে। গুঞ্জনের মতো মনে হচ্ছে সেটা। সূর্য ওঠার আগে ফিরবে না ওরা। প্রাসাদের একদিকের দরজার বাইরে জড়ো হয়েছে একদল। দেখে মনে হচ্ছে নিজেদের মধ্যে পরামর্শ করছে ওরা। এতক্ষণ ছায়ায় দাঁড়িয়েছিল, এবার একটু সরে গিয়ে চাঁদের আলোয় দাঁড়ালো। মোট 8 জন ওরা, গুনলেন কেম্মা। সবাই সশস্ত্র, চাঁদের আলোয় চকচক করছে ওদের প্রত্যেকের বর্ষার ফলা। পরামর্শ শেষ হয়েছে ওদের। দেখে মনে হচ্ছে সিদ্ধান্তে আসতে পেরেছে। এখন বাগানের উপর দিয়ে চুপিসারে এগিয়ে আসছে প্রাসাদের ব্যক্তিগত ঘরগুলোর দিকে। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামলেন কেম্মা। রুর কাছে গিয়ে জানালেন কি দেখেছেন। আপনার জায়গায় আমি থাকলে, কঠোর হয়ে গেছে রুয়ের চেহারা, গড়াদের ফাঁক দিয়ে বর্ষা ছুঁড়ে ঘায়েল করতাম ওদের দু একজনকে। কাজটা কি ঠিক হতো? আমরা এখনো নিশ্চিতভাবে জানি না ওরা শত্রুপক্ষের লোক কিনা। হতে পারে ওরা বার্তা বাহক, আবার ওরা সৈন্যও হতে পারে। রানীকে পাহারা দিতে এসেছে হয়তো। ওরা আসলে কারা জানার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরো। ওরা যে দরজার দিকে এগিয়ে আসছে সেটা বেশি মজবুত না, ইচ্ছে করলে ভেঙে ফেলতে পারবে দরজাটা। তখন লড়াই হবে, 8 জনের বিরুদ্ধে 1 জন। যদি আমার কিছু হয়ে যায়, রানী রিমা আর রাজকুমারী নেফরাকে বাঁচাবেন কিভাবে? বাঁচানোর কোনো উপায় নেই। কাজেই রু দেবতার কাছে প্রার্থনা করো তারা যেন এত শক্তি দেয় না তোমাকে, যাতে ওই লোকরা হামলা করলে সামাল দিতে পারো। প্রাণ থাকা পর্যন্ত চেষ্টা করে যাব আমি। একটা চিন্তা খেলে গেল ক্যাম্মার মাথায়। আচ্ছা রু, মনে করো ওদেরকে তাড়িয়ে দিয়েছ তুমি। তারপর তোমাকে বলা হলো রানী রিমা, রাজকুমারী নেফরা আর এক ধাইমার বদলে সাধারণ এক চাষার বউ, আটপুর এক মিশরি মহিলা আর এক খ্যাত মজুরের নবজাতক মেয়ের সঙ্গে পালিয়ে যেতে হবে। পারবে কাজটা করতে? মনে হয় পারব। আশ্চর্য হবে না তো? না, হব না, কারণ আমার বিষয়বোধ কম। তাছাড়া এখান থেকে চলে যেতে পারলে ভালোই লাগবে, কারণ থেবানদের বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে মনটা বিষিয়ে গেছে। টাকা পয়সা, ক্ষমতার, উচ্চতর সামাজিক অবস্থানের লোভে যারা রাতারাতি পরিণত হয়েছে আপেপির পাচাটা কুকুরে, তাদের চেহারা দেখতে ঘেন্না হয় আমার। কোথায় যাবেন আপনারা? বাগানের সঙ্গে ব্যক্তিগত যে জেটি আছে সেখানে আমাদের জন্য অপেক্ষা করার কথা এক জাহাজের। তাও নামের এক লোক ওটার ক্যাপ্টেন। সূর্য ওঠার 2 ঘন্টা আগে আমাদেরকে নিয়ে আনতে আসবেন তিনি। ওখানে একটা সমাধি আছে, জানো নিশ্চয়ই। ওটার কাছে যাওয়ার কথা আমাদের। হ্যাঁ জানি, কিন্তু কথা শেষ না করে থেমে গেল রু। কান পেতেছে। শুনতে পাচ্ছেন? বলল ফিসফিস করে। কারা যেন আসছে। মনে রেখো, ফিসফিস করলেন কেম্মাও, আক্রান্ত হওয়ার আগে হামলা করো না। দৌড়ে চলে গেলেন পর্দার আড়ালে। তার ছোটন্ত পায়ের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল রিমার। উঠে বসলেন তিনি, চোখে মুখে প্রশ্ন। 8 জন লোক এসেছে, উত্তরটা দিলেন কেম্মা। ওরা ভালো না খারাপ জানি না, ওদের উদ্দেশ্য কি তাও জানি না। তাড়াতাড়ি কাপড় বদলে ফেলুন, টাওয়ের দেয়া পোশাক আর আলখাল্লা পরে ফেলুন। দয়া করে কথা বাড়াবেন না, যা বলছি তাই করুন জলদি। কেম্মার চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন রিমা, তারপর ঝটপট কাজটা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রানী থেকে হয়ে গেলেন চাষার বউ, নেফরা রাজকুমারী থেকে হয়ে গেল চাষার মেয়ে, আর লেডি কেম্মা হয়ে গেলেন আটপুরে এক মিশরীয় রানী। টাবের গাঁটরি খালি হয়ে গেছে, সেটার ভিতরে ঝটপট রানীর মুকুট, রাজদণ্ড ইত্যাদি ভরে ফেললেন কেম্মা। রানীর গহনাগুলো ভরলেন, কাজে লাগতে পেরে ভেবে কিছু স্বর্ণমুদ্রাও নিলেন। তাকিয়ে তাকিয়ে কেম্মার কাজকর্ম দেখছেন রিমা। এখনই ভারী গাঁটরি বহন করবে কে? আছে একজন। কেম্মা, আমাদের জীবন যখন বিপন্ন, তখন এই স্বর্ণমুদ্রা আর অলঙ্কার কার জন্য নিচ্ছেন? রাজকুমারী নেফরার জন্য। কারা যেন সমানে লাথি মারছে অন্তর্মহলে ঢোকার দরজায়। খোলো! হুঙ্কার ছাড়ল ওদের একজন। খোলো বলছি। পারলে তরাই খুল! পাল্টা হুঙ্কার ছাড়ল রু। কিন্তু জেনে রাখিস, দরজা ভেঙে যে আগে ঢুকবে সে আগে মরবে। আমরা রানী রাজকুমারীকে নিতে এসেছি। কোথায়? এমন এক জায়গায় যেখানে এখানকার চেয়ে বেশি নিরাপদে থাকবেন তারা। সাক্ষাৎ জম হয়ে দাঁড়িয়ে আছে আমি। আমার চেয়ে বেশি নিরাপত্তা কে দিতে পারবে রানীকে? কিছুক্ষণ নীরবতা, তারপর আবার শোনা যেতে লাগলো বাড়ির শব্দ। এবার কোরাল ব্যবহার করছে লোকগুলো। একের পর এক কোপ মারছে দরজায়।
একটু পর থেমে গেল সব আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল ভোঁতা কিন্তু ভারী আরেকটা শব্দ। এবার বোধহয় গাছের গুঁড়ি ব্যবহার করেছে ওরা। এটা বয়ে নিয়ে ছুটে এসে ওটা দিয়ে জোরে দরজায় মারছে গোতা। কিছুক্ষণের মধ্যেই কবজা থেকে আলগা হয়ে গেল পাল্লা। কোনো কিছু বিধ্বস্ত হলে যেরকম আওয়াজ হয় সেরকম শব্দ তুলে ছিটকে পড়ে গেল একপাশে। চিলের মতো ছু মেরে ঘুমন্ত ন্যাফরাকে তুলে নিলেন রিমা, জড়িয়ে ধরলেন বুকের সঙ্গে। তারপর এক ছুটে গিয়ে লোকালেন অন্ধকার এক কোণায়। এক লাফে পর্দার কাছে হাজির হয়ে গেলেন ক্যাম্মা। ফাঁক দিয়ে দেখছেন কি হচ্ছে সিঁড়ির কাছে। ছুঁড়ে মারার ভঙ্গিতে উঁচু করে ধরে রেখেছেন বর্ষাটা। সিঁড়ির মাথায় অন্ধকার এক জায়গায় দাঁড়িয়ে আছে রু। ওর ডান হাতে একটা বর্ষা, বা হাতে হাতকড়াল আর ছোট একটা ঢাল। আলো আধারির পটভূমিতে ভয়ঙ্কর দেখাচ্ছে ইথিওপিয়ান এই দৈত্যকে। তলোয়ার হাতে নিয়ে লম্বা একটা লোক হাজির হলো সিঁড়ির গোড়ায়। দরজা ভেঙে গেছে, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ওর জায়গায়। রূপালী আলোয় প্রতিফলনের কারণে চকচক করছে লোকটার বর্ম। রূপালী আলোয় চকচক করে উঠল অন্য কিছু একটার রু এর বর্ষার ফলা। ওটা সজোরে ছুঁড়ে মেরেছে সে। বিদ্যুৎ চমকের মতো ছুটে যাচ্ছে ওটা বর্ম পরিহিত লোকটার দিকে। বর্ম ভেদ করে লোকটার বুক এফুর ওফুর করে দিল ধারালো ফলা। না দেখলে বিশ্বাসই হয় না। হুড়মুড় করে পড়ে গেল লোকটা। দরজায় ব্রোঞ্জের কবজার সঙ্গে বাড়ি লেগে ঝনঝন আওয়াজ তুলল ওর বর্ম। লোকটা পড়ে থাকার ভঙ্গি দেখে ওকে একটা স্তূপ বলে মনে হচ্ছে। ওকে টেনে একপাশে সরিয়ে দিল আরও কয়েকজন সঙ্গী। সতর্ক হয়ে গেছে ওরা, অপেক্ষা করছে, বোঝার চেষ্টা করছে প্রতিপক্ষের সঠিক সংখ্যা কত। অপেক্ষা করছে রুও। হাতকড়ালটা ডান হাতে নিয়েছে সে, উঁচিয়ে ধরে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঢালটা বা হাতে তুলে ধরেছে মাথার কাছে, আড়াল করেছে মাথাটা। হঠাৎ চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে ছুটে এলো একটা লোক। হাতে ধরা তলোয়ার দিয়ে সজোরে কোপ মারল রুকে। ঢাল দিয়ে আঘাতটা ঠেকালো রু। ভয় জাগানো রণহুঙ্কার ছেড়ে কুড়াল দিয়ে প্রচণ্ড কোপ মারল লোকটাকে। ঠু শব্দ করার সুযোগ পেল না লোকটা। একদিকে কাত হয়ে পড়ে গেল সিঁড়ির উপর। সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে ওর মৃতদেহ। অকল্পনীয় একটা কাজ করে বসল রু এমন সময়। গেয়ে উঠল ইথিওপিয়ান একটা রণসঙ্গীত। রণসঙ্গীত গাইছে আর অবিশ্বাস্য দ্রুততায় ও দক্ষতায় ডানে বায়ে সমানে চালাচ্ছে ওর হাত কুড়াল। একই সঙ্গে বিশাল শরীরটা নিয়ে নামছে সিঁড়ি দিয়ে। ওই সেই কুড়ালের এক একটা প্রাণঘাতী কূপে এক একে নিহত হচ্ছে হামলাকারীরা। একে একে লুটিয়ে পড়ছে ওরা সিঁড়ির উপর। নিথর দেহগুলোকে পায়ের তলায় পিষে পিষে এগোচ্ছে তো এগোচ্ছেই রু। থামাথামির কোনো লক্ষণ নেই। তারপরও সিঁড়িটা অনেক চওড়া, পুরোটা কভার দেওয়া সম্ভব না রুয়ের একার পক্ষে। ওর কুড়ালের কূপ এড়িয়ে অন্তর্মহলের দিকে ছুটে এলো এক হামলাকারী। পর্দা সরিয়ে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল ক্যাম্মাকে। থমকে গেল। চোখে চোখ রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে দুজনে। লোকটাকে চিনতে পেরেছে ক্যাম্মা, জনক থ্যাবান লর্ড। এই লোক কয়েকদিন আগে খ্যাপাররার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে চাটিদের বিরুদ্ধে, অথচ আজ ওদের টাকা খেয়ে ওদের দ্বারা প্ররোচিত হয়ে অপহরণ করতে এসেছে রানীকে। এত বড় বিশ্বাসঘাতকতা দেখে রাগে রক্ত চড়ে গেল ক্যাম্মার মাথায়। এক লাফে আগে বাড়ালেন তিনি। বর্ষাটা দু হাতে ধরে সজোরে ঢুকিয়ে দিলেন লোকটার গলায়। চিত হয়ে পড়ে গেল লোকটা। জবাই করা মুরগির মতো ছটফট করছে। এগিয়ে গিয়ে লোকটার মাথায় সজোরে লাথি মারলেন ক্যাম্মা। তারপর লোকটার মুখে থুথু ছিটিয়ে দিয়ে বললেন, মর কুত্তা মর, তোর মতো বিশ্বাসঘাতকদের এই পরিণতি হওয়ারই উচিত। কিছুক্ষণের মধ্যেই মারা গেল লোকটা। অন্তর্মহলের পর্দাটা এমনভাবে সরে গেল যে দেখে মনে হলো সেটার উপর আঘাত হেনেছে ঝোড়ো বাতাস। গুবরাটে দেখা যাচ্ছে রুকে, রক্তে গোসল হয়ে গেছে ওর। হাঁপাতে হাঁপাতে বলছে, 6 জনকে খতম করেছে, আর একজন কিভাবে যেন আমাকে ফাঁকি দিয়ে। মেঝেতে পড়ে থাকা লাশটা দেখে যা বোঝার বুঝে নিল। ভালো, খুব ভালো। এতদিন মেয়ে মানুষ দেখা মাত্র নাক ছিটকেছি। আজ থেকে ভালো কিছু ভাববার চেষ্টা করব ওদের ব্যাপারে। যাই হোক, জলদি করতে হবে আমাদের। একটা কুত্তা বেঁচে গেছে, পালিয়েছে সে। মনে হয় খবর দিয়ে আনতে গেছে বাকিদেরকে। ওটা কি মদের বোতল নাকি? দিন তো, খাই। পারলে একটা আলখালনাও দিন। আমাকে এই অবস্থায় দেখলে নির্ঘাত মূর্ছা যাবেন আপনার রানী। আহত হয়েছ নাকি? মদের বোতলটা রুর হাতে ধরিয়ে দিলেন ক্যাম্মা। না, একটা আছরও পড়েনি। ঢকঢক করে কিছু মদ গিলল রু। তারপর ক্যাম্মার বাড়িয়ে দেয়া আলখাল্লাটা টেনে টুনে পরে নিল কোনো রকমে। এটা দেখে ছুটো হয়ে গেছে আমার গায়ে। টানতে টানতে ওটা কিসের গাঁঠনি নিয়ে আসছেন লেডি ক্যাম্মা?
জেনে কাজ নেই, তোমার দায়িত্ব হচ্ছে এটা বহন করা। মনে রেখো, তুমি এখন যোদ্ধা না, বরং একজন কুলি। নাও, গাঠরিটাকে কাঁধে নাও, সাবধান, মিশরের রানীর মুকুট আছে ওটার ভেতরে। রানী, বেরিয়ে আসুন এবার, পথ আপাতত পরিষ্কার। একজন বাদে হামলাকারীদের সবাই মারা গেছে। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে রুয়ের হাতকোড়ালটাকে দিতে হবে। আড়াল থেকে বেরিয়ে এলেন রিমা, কোলে নেফরা। গোবরাটের কাছে পড়ে থাকা লাশটা দেখে কুঁকড়ে গেলেন, কি যেন বললেন বিড়বিড় করে। লাশটার দিকে এগিয়ে গেল ক্যাম্মা। পড়ার সময় যে কোনো কারণেই হোক, একদিকে কোনো রকমে সরে গেছে মৃত লর্ডের বর্ম। ওখানে গুজে রাখা রোল করা একখণ্ড পেপেরাস দেখা যাচ্ছে। ঝুঁকে পড়ে ওটা বের করলেন ক্যাম্মা, খুলে চোখ বোলালেন দ্রুত। মৃত লর্ডকে সম্বোধন করে লেখা হয়েছে ওটা। প্রধান পুরোহিত সহ আরও কয়েকজন সিলমোহর দেখা যাচ্ছে। লিখিত বার্তায় যা বলা হয়েছে, দেবতাদের দোহাই দিয়ে এবং মিশরের মঙ্গলের খাতিরে আমরা আপনাদের আদেশ করছি, ব্যাবিলনের রিমা আর তার মেয়ে নেফরাকে আমাদের কাছে নিয়ে আসুন, সম্ভব হলে জীবিত, না হলে মৃত, যাতে তাদেরকে আমাদের প্রতিজ্ঞা অনুযায়ী তুলে দিতে পারি মহান আপিপির হাতে। কথাগুলো পরে রানীকে শোনালেন ক্যাম্মা। কাঁপছেন রিমা, এক হাতে ধরে রেখেছেন নেফরাকে, আর এক হাতে ধরেছেন ক্যাম্মাকে। বললেন, বিশ্বাসঘাতক দিয়ে ভরা এই দেশে আসার আগে মরণ হল না কেন আমার? আরও কিছুক্ষণ যদি এভাবে থাকি প্রাসাদে, ঠিকই মরণ হবে আপনার, বললেন ক্যাম্মা। জলদি চলুন, আরও বিশ্বাসঘাতক এখনো বেঁচে আছে থেবেসে। কিন্তু প্রচণ্ড মানসিক আঘাতে যেন পক্ষঘাতগ্রস্ত হয়ে গেছেন রানী। এক পাও এগোতে পারলেন না তিনি। ধাপ করে বসে পড়লেন মেঝেতে। ঘুমন্ত নেফরাকে চট করে ধরে ফেললেন ক্যাম্মা, তারপর আঁকড়ে ধরলেন বুকের সঙ্গে। কি করতে হবে তা জানিয়ে দিলেন রুকে। রানী না হয় কাঁধে তুলে নিলাম আমি, বলল রু, কিন্তু গাঠরিটা কি হবে? ওটা ফেলে যাব? না, ওটা ফেলে যাওয়া যাবে না, ওটা তোমার মাথায় তুলে নাও। কুলেরা যেভাবে বোঝা বহন করে সেভাবে। রাজকুমারকে এক হাত দিয়ে সামলাচ্ছি আমি, আর এক হাত দিয়ে ধরে রাখবো গাঠরিটাকে, যাতে পড়ে না যায় ওটা। বিশাল দুই হাত দিয়ে রানীকে অনায়াসে কাঁধে তুলে নিল রু, তারপর গাঠরিটাকে তুলে নিল মাথায়। নামতে শুরু করলো সিঁড়ি দিয়ে। ভাঙা দরজাটা পার হয়ে বেরিয়ে এলো বাইরে চাঁদের আলোয়। সঙ্গে আঠার মতো সেটে আছেন ক্যাম্মা। খোলা জায়গাটা পার হচ্ছেন তারা। বাগান ছাড়িয়ে গিয়ে হাজির হবেন তাল গাছগুলোর কাছে। এমন সময় ঘুম ভেঙে গেল নেফরার। নিচু গলায় কেঁদে উঠল সে। ওকে চটপট আলকালটার ভিতরে চালান করে দিলেন ক্যাম্মা। চাপা পড়ে গেল কান্নার আওয়াজ। তাল গাছগুলোর ছায়ে গিয়ে দাঁড়ালেন তারা। কি মনে হয় ঘাড় ঘুরিয়ে তাকালেন ক্যাম্মা। সঙ্গে সঙ্গে যেন দম আটকে গেল তার। অনেকগুলো লোক একসঙ্গে ছুটে যাচ্ছে প্রাসাদের অন্দরমহলের দিকে। আমরা যে পালিয়ে গেছি, নিচু গলায় বললেন তিনি রুকে। তা বুঝতে বেশি সময় লাগবে না ওদের, চলো। ইচ্ছা এবং সক্ষমতা দুটো থাকার পরও দ্রুত পা চালাতে পারছে না রু, কারণ ক্যাম্মা। সে যত জলদি হাঁটবে তত পিছু পড়বেন তিনি। শেষে গাঠরিটা পড়ে যাবে রু এর মাথা থেকে। নিশুতি রাতে মুকুটসহ অন্যান্য ধাতব জিনিসপত্র পতনের আওয়াজ শোনাবে, কোনো কিছু বিধ্বস্ত হওয়ার শব্দের মতোই। তারপর বাকিটা ভাবতে চাইল না রু। সমাধির কাছে এসে পড়েছে ওরা। এত উত্তেজনা আর সামলাতে পারছে না ক্যাম্মা। ধপ করে বসে পড়লেন তিনি ওটার এক কোনায়। একটা তালগাছের আড়াল থেকে বেরিয়ে এলো টাও। বললেন, নির্ধারিত সময়ের অনেক আগে চলে এসেছেন লেডি ক্যাম্মা। একই কথা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, হাঁপাচ্ছেন ক্যাম্মা। আমাদের জন্য ভালো খবর আছে। নীল নদে বাতাস বইছে, দেখা যাচ্ছে আপনারা তিনজনে এসেছেন। কিন্তু রুকে আপাতমস্তক দেখছেন টাও। এ লোককে তো চিনলাম না। ওর নাম রু, আমাদের দেহরক্ষী। খালি হাতে আপনার শরীরে যত হাড় ভেঙে ফেলতে পারবে সে। কোনো সন্দেহ নেই। রুকে আরেকবার আপাতমস্তক দেখলেন টাও। তবে হাড় ভাঙ্গাভাঙ্গি নিয়ে পরে কথা বলা যাবে, আপাতত জলদি চলুন আমার সঙ্গে। গাঠরিটার রুর মাথা থেকে নামালেন তিনি, তুলে নিলেন নিজের কাঁধে। আর এক হাত দিয়ে ধরলেন ক্যাম্মাকে। এগিয়ে যাচ্ছেন জেটির দিকে। কয়েক ধাপ সিঁড়ি নেমে গেছে নীল নদের পানিতে। সেগুলোর সঙ্গে ভাসছে একটা নৌকা। সঙ্গে যারা আছে তাদের সবাইকে নিয়ে ওটাতে উঠে পড়লেন টাও। বইটা তুলে নিলেন হাতে। বইটা বিয়ে এগিয়ে যাচ্ছেন দূরে নোঙ্গর করে রাখা একটা জাহাজের দিকে। ওটার কাছাকাছি গেছেন এমন সময় তুলে নেওয়া হলো নোঙ্গর। ভেতর থেকে ছুড়ে দেওয়া হলো একটা দড়ি।
খপ করে দড়িটা ধরে ফেললেন টাও, বেঁধে ফেললেন গোলইয়ের সঙ্গে। নামিয়ে দেয়া হলো দড়িতে একটা মই। ওঠা বেয়ে জাহাজে ডেকে উঠে পড়লেন তারা সবাই। পাল তুলো, চিৎকার করে আদেশ দিলেন টাও। জি ক্যাপ্টেন, জবাব দিল একটা কণ্ঠ। জোরালো দক্ষিণা বাতাসের ধাক্কায় মিনিট তিনেকের মধ্যেই নীলনদের বুক চিরে এগিয়ে যেতে শুরু করলো জাহাজটা। একটা কেবিনে শুইয়ে দেওয়া হয়েছে রানীকে, তারই সঙ্গে আছে ন্যাফরা। পাশের কেবিনটা বরাদ্দ করা হয়েছে ক্যাম্পার জন্য। ডেকে দাঁড়িয়ে আছেন টাও, তাকিয়ে আছেন জেটির দিকে। দেখছেন সেখানে জ্বলন্ত লণ্ঠন হাতে উত্তেজিত ভঙ্গিতে ছুটোছুটি করছে বেশ কয়েকজন লোক। বুঝতে অসুবিধা হয় না তাল গাছগুলোর আড়ালে আর সমাধিটার আশেপাশে কাদেরকে খুঁজছে ওরা। টাওয়ের পাশে এসে দাঁড়ালো রু। ওর দিকে তাকালেন টাও। ওকে দেখলেন কিছুক্ষণ, তারপর বললেন, এই যে মানুষের হাড় ভাঙার উস্তাদ, কেন যেন মনে হচ্ছে আমাকে বলার মতো খাসা একটা গল্প আটকে আছে তোমার মুখে। কিছু খাবার আর এক পাত্র মদ যদি দেই তোমাকে, তোমার জিভ কি আলগা হবে? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প কুইন অফ দ্য ডন এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।